নমস্কার, আমি মানস বিশ্বাস। এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। দেখো, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন নীতি। তার জন্য ধাতু নিষ্কাশন জানার আগে আমাদের যেটা আগে জানতে হবে সেটা হচ্ছে ধাতুর যে সক্রিয়তার ক্রম, মানে কোনটা বেশি সক্রিয়। সক্রিয় বলতে ধরো আমি যদি বলি, একদম এই যে আমি একটা সিরিজ এঁকেছি, এই সিরিজটা যদি দেখো, এই সিরিজে দেখো পরপর রয়েছে কে, সিএ, এনএ, এমজি, এল, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পরপর জিঙ্ক, লোহা, এইভাবে পরপর যে সাজিয়েছি, এটা কি বেসিসে সাজিয়েছি? এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা বেসিসে সাজানো। ধাতুর সক্রিয়তা বলতে ধরো একদম ওপরে কে আছে? কে। আর একদম তলায় কে আছে? এইউ। এই কে এর ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা খুব বেশি। কি বেশি? ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা খুব বেশি, আর এউ এর ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা কম। কার থেকে? এই কে এর থেকে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, একদম ওপরে যে থাকে তার ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা খুব বেশি, অর্থাৎ এটি রাসায়নিকভাবে খুব বেশি সক্রিয়, মানে অ্যাক্টিভ বেশি। ধরো আমি যদি বলি, কে থেকে যত সহজে একটা ইলেকট্রন বার করে কে প্লাস তৈরি করা যাবে, ততটাই এইউ থেকে ততটা ইলেকট্রন সহজে বার করে এইউ টু প্লাস কিন্তু তৈরি করা সহজ নয় এতটা। অর্থাৎ এই সক্রিয়তার ক্রমে অনুসারে আমরা এটুকু বুঝতে পারছি যে যত উপরে থাকবে তার ইলেকট্রন বর্জনের ক্ষমতা তত বেশি এবং সে তত বেশি অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয় বেশি। এখানে যদি সবচেয়ে বেশি সক্রিয় ধাতু কোনটা? কে। এইবার এই সক্রিয়তার ক্রম সহজে মনে বুঝতে পারলে তাহলে সক্রিয়তাটা কী জিনিস। কিন্তু এই সক্রিয়তা মনে রাখতে গেলে গুলিয়ে যায় আমাদের, যে কিভাবে মনে রাখবো। তার জন্য একটা ট্রিক তোমাদেরকে বলে দিই। এই সূত্রটা মনে রাখবে, পটা কেলো সোডা মেখে এলো, জেনে ফেলো টিনে লেডে হয় তামা, মাসি গো। এবার এই রকম সূত্র বার করার মনে রাখার জন্য পটা গেলো মানে পটাশিয়াম, ক্যালসিয়াম, এনে মানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, মেখে বলতে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জেনে ফেলে টিনে লেড, তারপরে হাইড্রোজেন, তামা, তারপরে এই যে এইচজি, এজি, এইউ রয়েছে, মানে হচ্ছে এইচজি মানে মার্কারি, যেটাকে পারদ বলে জানো তোমরা। এইচজি মানে এই যে এটাকে যেটা দেখছো এটা মার্কারি মানে পারদ। তারপর যে সিলভার বলতে জানো রূপো, আর এইউ মানে হচ্ছে গোল্ড। এবার দেখো এই ওপরের যে ক্রমটা তোমরা দেখতে পেচ্ছ, এখানে 3টে পার্টে ভাগ করা হয়েছে। এইগুলো একটা পার্টে, এইগুলো একটা পার্টে, এইটা একটা পার্টে। ওপরের যে পার্টটা রয়েছে, এই যে ধাতুগুলো তোমরা দেখতে পাচ্ছ, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এই ধাতুগুলোকে সাধারণত দেখা যায় যে এইগুলোকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, বা তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ আমরা দেখছি। এরপরে যখন করব ডিটেলসে তখন দেখতে পাবো যে এগুলোকে তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ রূপে নিষ্কাশন করা যায়। মানে কি, এরা অ্যাকচুয়ালি মিশে থাকে। ধরো আমি এটা যদি বলি, ধরো সাপোজ NaCl, সোডিয়াম আর ক্লোরিন একসাথে মিশে থাকে, তাহলে এই যে মিশে থাকে এইটাকে আলাদা করতে গেলে কি করতে হবে? আমরা তড়িৎ বিশ্লেষণ করি। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি বার করা যায়? Na প্লাস আর Cl মাইনাস। এইটাকে ভেঙে সহজে কি হয়ে যায়? Na প্লাস তৈরি হয়। এইটাকে তারপরে আমরা কি করি, একটা কম আছে একটা ইলেকট্রন দিয়ে দেওয়া হয়, দিয়ে Na পাওয়া যায়। এটা হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে দেখেছি।
তার মানে এই যে ধাতুগুলো নিষ্কাশন করা হয়, সোডিয়াম বলো পটাশিয়াম বলো, এগুলোকে কিন্তু কি প্রক্রিয়ায়, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয়। আমরা এটা দেখব, এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যালুমিনিয়ামের এর তড়িৎ বিশ্লেষণ একটু পরেই আমরা পরীক্ষা করব, তখন আমরা দেখে নেব। কিন্তু আপাতত যেটা বলছি যে এইগুলো কিন্তু তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয়। মানে এই যে ধাতুটা দেখো NaCl মানে লবণ থেকে সোডিয়ামটা কিভাবে বার করব, সোডিয়াম ধাতুটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। এটা আমরা ধাতুর চ্যাপ্টারে ডিসকাশন করলাম এবং এটা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে আরও ডিটেলসে আলোচনা করা রয়েছে। এবার যেটা বলার যে এই যে জেনেফেলোটিনেলেডে হয় তামা, এই যে এটা মনে রাখবে। তো এর মধ্যে হাইড্রোজেনকে কেন লাল দেওয়া হয়েছে, কারণ আমরা যে এই ধাতুর সক্রিয়তার ক্রমটা দেখি, এটা হাইড্রোজেনের সাপেক্ষে দেখি। মানে আমরা দেখতে চাই যে হাইড্রোজেনের ওপর দিকে কারা রয়েছে আর নিচের দিকে কারা রয়েছে। অর্থাৎ আমরা বলি হাইড্রোজেনের ওপরে যারা আছে তারা অধিক সক্রিয়, হাইড্রোজেনের নিচে যারা আছে তারা হচ্ছে কম সক্রিয়। এই জন্য হাইড্রোজেনের কাজটা হচ্ছে এইভাবে। এছাড়া কিন্তু হাইড্রোজেনের কোনো বিশেষ ভূমিকা এখানে লক্ষ্য করা যায় না। আশা করি ক্লিয়ার হলো। এর মধ্যেও আবার দেখো এইগুলোকে আবার কি পদ্ধতিতে আলাদা করা যায়, সেটা হচ্ছে লোহা, এটা যেটা রয়েছে এই লোহাকে সাধারণত থার্মিক পদ্ধতিতে আমরা দেখব, এটা খুব ইম্পর্টেন্ট থার্মিক পদ্ধতিতে আলাদা করা হয়। তারপরে আর বাকি টিনকে এইগুলোকে মোটামুটি বলে দিচ্ছি, এরপরে আমরা আলোচনা করব কার্বন বিজারণ পদ্ধতিতে। এই সবকটাই আলোচনা করব কার্বন বিজারণ পদ্ধতিতে। লেড আর তামা এইগুলোকে সাধারণত দেখা যায় শত বিজারণ পদ্ধতিতে, এবং মাসিগো অর্থাৎ মার্কারি মানে হচ্ছে পারদ, এজি মানে সিলভার, এইউ মানে গোল্ড, এই তিনটেকে সাধারণত কোনো প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত নিষ্কাশন করতে হয় না। এরা অনেক সময় কী হয়, অক্সিজেনের সাথে একসময় মিশে থাকে, অক্সিজেনের সাথে মিশে গিয়ে ধরো একটা অক্সিজেনের সাথে এরা মিশে দেখা যায় যে অক্সাইড রূপে অবস্থান করে। নাই একটু সামান্য একটু এদেরকে গরম করে দিতে হয়, গরম হিট, এটা হিটের চিহ্ন জানো না, এদেরকে গরম করে দিলে এদেরকে সহজেই মুক্ত অবস্থায় পাওয়া যায়, অথবা নর্মালি এরা মুক্ত অবস্থা। যদি আমি আরেকটা যদি প্লাটিনাম দামি ধাতু, এটাকে তো কিছুই করতে হয় না, নর্মাল কোনো হিট দেওয়ার কোনো দরকারই নেই, এই সাধারণত এমনি অবস্থায় পাওয়া যায়। মানে এই ধাতুকে আলাদাভাবে কোনো রকম পদ্ধতিতে নিষ্কাশন করা হয় না, আমরা তো দেখেছি। এবার ধাতু নিষ্কাশন কেন বলছি, দেখো ধাতু নিষ্কাশন আমাদের মাটির নিচে এগুলো তো একদম যৌগ অবস্থায় থাকে, এগুলো মিশে টিশে এর মধ্যে ধাতু। এবার তুমি যদি মনে করো যে এই যে এর মধ্যে এই লোহাটা বার করব, সেই লোহাটা বার করতে গেলে যে পদ্ধতিগুলো মাধ্যমে আমরা এই লোহাটাকে বার করি সেটাই হচ্ছে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশনটা আর কিছুই নয়, যে এর মধ্যে থেকে আমার যে ধাতুর অর্থাৎ লোহাটা দরকার সেটা বার করে নিতে হবে, আর বাকিগুলো বজ্র পদার্থগুলোকে বার করে দিতে হবে। এবার একটা ধাতু আর এক নর্মালভাবে বার করা যায় না, এর জন্য এই ধাতুর সক্রিয়তার ক্রমটা খুবই প্রয়োজন। কারণ ধাতুর সক্রিয়তার ক্রম অনুযায়ী আমরা বুঝতে পারি যে কাকে কিভাবে বার করা যাবে। যেমন NaCl, তুমি NaClকে যদি মনে করো যে NaClকে এই থার্মিক পদ্ধতি করবে, থার্মিক পদ্ধতি কি সেটা আসছি পরে, কিন্তু তুমি যদি মনে করো NaClকে এর থেকে সোডিয়াম বার করব, তার জন্য আমি এটা থার্মিক পদ্ধতি অ্যাপ্লাই করব, তার জন্য হবে না। তো থার্মিক পদ্ধতিতে অ্যাপ্লাই করলে হবে না, কি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, দেখতে হবে ধাতুর সক্রিয়তার ক্রম, এটা কোন জায়গায় রয়েছে, কোন ডিপার্টমেন্টে রয়েছে। 3টে ডিপার্টমেন্ট হয়, ভালো করে বুঝে নাও। একটা ডিপার্টমেন্ট হচ্ছে এই প্রথম কটা নিয়ে একটা ডিপার্টমেন্ট, পরের কটা নিয়ে একটা ডিপার্টমেন্ট, আর একটা নিচের এই 3টে নিয়ে একটা ডিপার্টমেন্ট। এটার জন্য কোনো রকম মানে আলাদা করে কোনো রকম কিছু দরকার হয় না। যদি কোনো সময় অক্সাইড বা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড অবস্থায় থেকে যায়, তাহলে সহজভাবেই আমরা বার করে নিতে পারবো। সেটা হচ্ছে শুধু হিট দিয়ে দাও, গরম করে দাও, তাহলে বেরিয়ে যাবে, অথবা স্বাভাবিক খোলা অবস্থায় পাওয়া যায়। এবার আমরা এগুলোকে আলাদা আলাদা করে এক্সপ্লেন করি। এবার দেখো এই ধাতুর সক্রিয়তার ক্রম অনুযায়ী দেখা যায় যে কিছু কিছু ধাতু কি দেখা যাবে, ধরো একদম উপরে যে ধাতু যে ইলেকট্রন বর্জন করবে, ধরো পটাশিয়ামের ক্ষেত্রেই বলি,
এই যে এটা কি বলছিলাম, পটাশিয়াম সহজেই কি হয়, ইলেকট্রন বর্জন করতে পারে। ইলেকট্রন বর্জনের প্রবণতা খুব বেশি। একটা ইলেকট্রন বর্জন করে কি তৈরি হয়, K+, তাই না? অর্থাৎ আমরা এটার থেকে কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে এর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা খুব বেশি, অর্থাৎ এ সহজেই কি হতে পারবে, K+ পরিণত করবে। অর্থাৎ এর নিজে জারিত হওয়া, মানে এ নিজে জারিত হয়, একটা ইলেকট্রন বর্জন করে কি হলো, নিজে জারিত হয়, ভালো করে বুঝবে কিন্তু, নিজে জারিত হয় কিন্তু অপরকে বিজারিত করে, অপরকে কি করে, বিজারিত করে। মনে রাখবে, তাহলে হবে নিজে জারিত হয় এবং অপরকে বিজারিত করে। এবার তোমাকে বলি, শোনো, যদি একটা লোহা, সাপোজ এটা থার্মিক পদ্ধতি আমরা পরে আলোচনা করছি, আচ্ছা তার আগে আমরা কিছু টপিক জেনে নিই। ধরো লোহা Fe এবং CuSO4, এটা নিলাম, Fe আর CuSO4। এই Fe আর CuSO4 এর মধ্যে তুমি যদি দেখো ভালো করে, লোহা কোথায় আছে আর কপার কোথায় আছে, এই যে এই দুটোর যদি বিক্রিয়া করা হয়, তাহলে Fe কোথায় আছে আর Cu কোথায় আছে, এই দুটো একটু লক্ষ্য করো। Fe আর Cu এর মধ্যে কার পাওয়ারটা বেশি, মানে ওপর দিকে যত যাওয়া যায় তত পাওয়ারটা বেশি, কিন্তু Fe আর Cu এর মধ্যে দেখো Feর পাওয়ারটা কি হয়, বেশি হয় কার তুলনায়, Feর পাওয়ারটা ভালো করে দেখো, Fe একদম ওপরের দিকে আছে আর Cu নিচের দিকে আছে, তাহলে Feর পাওয়ারটা সবচেয়ে বেশি। তাহলে বলো এই দুটো লোকের মধ্যে Fe আর Cu এর মধ্যে Fe ওপরে রয়েছে, তার মানে কি এর পাওয়ারটা অনেক বেশি, তাই এ কি করবে, এই লোকটাকে অ্যাটাক করবে। কেন? কারণ ওর পাওয়ার বেশি, ওপরের দিকে আছে, ইলেকট্রন কি বর্জন করার প্রবণতা বেশি, অর্থাৎ বেশি অ্যাক্টিভ, বেশি সক্রিয়, বেশি, অর্থাৎ ইলেকট্রন যে বেশি ত্যাগ করে সে বেশি কি অ্যাক্টিভ হয়। তাহলে এক্ষেত্রে লোহাটা কি হচ্ছে, বেশি অ্যাক্টিভ, তা সেই জন্য CuSO4কে বার করে দেবে, কারণ এটাকে অ্যাটাক করবে যে আমার থেকে তুই কম শক্তিশালী, তোর জায়গাটা আমি দখল করব। তখন এর ওপরে যেই দখল করবে কিন্তু এর জায়গায় চলে আসবে, অর্থাৎ এর যে বিক্রিয়াটাই উৎপন্ন হবে সেটা হবে FeSO4, আর ওর জায়গাটায় চলে গেলে কত হবে, Cu, কপার তৈরি হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণে যদি লোহা দেওয়া হয়, যদি কপার সালফেটের জলীয় দ্রবণ, মানে কপার সালফেট বলতে কোনটা, এটা কপার সালফেট, এর জলীয় দ্রবণে যদি লোহা দেওয়া হয় তাহলে কি হবে, ফেরাস সালফেট তৈরি হবে এবং কপার তৈরি হবে, কারণ ওটার জায়গায় দখল করে নেবে, কারণ এর অ্যাটাক করার মানে সক্রিয় বেশি, তাই অ্যাটাক করার প্রবণতা খুব বেশি। বোঝা গেল? কারণ তড়িৎ ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি এবং সক্রিয়তা অনেক বেশি। চলো নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা আগেই এই বিক্রিয়াটা জেনেছি, যে প্রথম যেটা ছিল, প্রথম কটা আগে দেখে নিই, তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ। এই যে এইটা তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ, একটু দেখে নিই আমরা প্রথম বিক্রিয়াটা, পর যাব আমরা। 1 নম্বর হচ্ছে তড়িৎ বিজারণ। তড়িৎ বিজারণ প্রক্রিয়াটা আমরা দেখে নিই, তড়িৎ বিজারণ কি হয়। দেখো তড়িৎ বিজারণ প্রক্রিয়ায় যেটা হয় সেটা হচ্ছে, প্রথমে অ্যালুমিনা নিতে হয়। কি হচ্ছে, অ্যালুমিনা, সংকেত Al2O3, এটা হচ্ছে অ্যালুমিনা। এই অ্যালুমিনার সাথে কি নেওয়া হয়, অ্যালুমিনার সাথে কিছু পরিমাণ ক্রায়োলাইট, ক্রায়োলাইট নেওয়া হয়, যার সংকেত হচ্ছে AlF3, এটা হচ্ছে ক্রায়োলাইট। আর সামান্য পরিমাণ ফ্লুওস্পার নেওয়া হয়, CaF2, এর নাম কি হচ্ছে ফ্লুওস্পার, দিয়ে
এখানে যদি তুমি 90 ডিগ্রি মানে 900 ডিগ্রি তাপমাত্রা দাও, 900 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কম নয় কিন্তু অনেক তাপমাত্রা, এই 900 ডিগ্রি তাপমাত্রা দিলে কিন্তু এই কি তৈরি হয় জানো? তৈরি হয় হচ্ছে অ্যালুমিনিয়াম Al। এক্ষেত্রে দুটো বিক্রিয়া হয়, অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়। ক্লিয়ার হলো? এবার কি হয়, এই অ্যালুমিনিয়াম যেটা তৈরি হয় এটু, এই যে এই জিনিসটা, এইটার আগে কিভাবে তড়িৎ বিশ্লেষণ হয় মানে এটাকে কিভাবে ভাঙে আগে সেটা দেখে নাও। প্রথমে Al2O3, এটা কি হয়, এটা কিভাবে ভাঙে সেটা হয়, প্রথমে এটা Al3+ তৈরি হয় 2 অণু, এবং 2 অণু Al3+ এবং 3 অণু অক্সিজেন 2- তৈরি হয়। এইবার এর ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া খুব আসে পরীক্ষায়, সেটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, এটাই বেশি আসে। ক্যাথোড বিক্রিয়া কি হয়? ক্যাথোড বিক্রিয়া হচ্ছে এই প্রথম লোকটা যে প্লাসের যে বিক্রিয়া সেইটা কি হয় চলো দেখিয়ে দিই। ক্যাথোড বিক্রিয়ায় 2Al, এই যে পেয়েছিলাম 2Al3+, মানে তুমি যদি ভালো করে দেখো এর কটা অ্যাকচুয়ালি 3টে, কি কম আছে, প্লাস মানে বিজ্ঞানের ভাষায় কম, আর দুটো 3 দুগুণী, এই দুটো গুণ করলে কত হবে, 3 দুগুণী 6টা ইলেকট্রন কিন্তু কম আছে। তাহলে 6টা ইলেকট্রন কম থাকলে যদি আমি 6টা ইলেকট্রন দিয়ে দিই 6e, তাহলে আর কি এর ইলেকট্রন কম বেশি থাকলো? কিছুই থাকলো না। তাহলে এটা হয়ে গেল শুধু Al, মাথায় কিছু হবে না। কেন হবে না বলো তো? কারণ এর তো ঘাটতি, এর যে টোটাল 6খানা ঘাটতি, 3 দুগুণী 6খানা ইলেকট্রনের ঘাটতি ছিল, সে তো প্লাস দিয়ে দিলাম, মানে কি তাকে ঘাটতিটা তো মিটিয়ে দিলাম। তাহলে ঘাটতি মিটিয়ে দিলে আর মাথায় কিছু হবে? কিছুই হবে না। তাহলে 2Al হয়ে গেল। আর অ্যানোড বিক্রিয়াও অনেক সময় দিয়ে দেয়, ক্যাথোড বিক্রিয়াটা বেশি ইম্পর্টেন্ট। আর অ্যানোড বিক্রিয়াটা দেখো, এগুলো খাতায় লিখে মুখস্থ করতে হয় বা বারবার করতে হয়, নাহলে পারা যায় না। সেটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়ায় কি হয় দেখো, অ্যানোড বিক্রিয়ায় কি পেয়েছিলে, এইটা অ্যানোডে মানে মাইনাসে এটা পেয়েছিলে, তাহলে এটাকে যদি তুমি লিখে দাও তাহলে কি হবে 3O2-। তার মানে কি এর কটা ইলেকট্রন কম আছে বলো তো? বেশি আছে, বেশি আছে। এর 3 দুগুণী কত, 3 দুগুণী 6টা ইলেকট্রন বেশি আছে, তাহলে 6টা ইলেকট্রন কমে দিতে হবে, -6e, মানে 6টা ইলেকট্রন কমে গেল। 6টা ইলেকট্রন কমে গেলে তাহলে কি পড়ে থাকবে, 3খানা শুধু অক্সিজেন পড়ে থাকবে। মাথায় কিছু হবে? এই জায়গায় কিছু হবে? কিছু হবে না, কারণ এর তো যে ঘাটতিটা ছিল সেটা তো মিটিয়ে দিল। তাহলে 3O হয়ে গেল। ক্লিয়ার হলো কি বললাম? ওর 3+ মানে বেশি কম আছে, 3 দুগুণী 6টা ইলেকট্রন, সেটাকে এটা দিয়ে দিল, দিয়ে মাথায় আর কিছু হলো না, মানে শুধু Al পড়ে থাকলো। একই রকমভাবে 3 দুগুণী কি 6টা ইলেকট্রন বেশি আছে, সেটাতে কি করলাম, বিয়োগ করে দিলাম, তাহলে আর থাকলো না 6টা ইলেকট্রন বেশি, তাহলে আর মাথায় কিছু হলো না। আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার শোনো, এই যে 6টা, এটা হচ্ছে অক্সিজেন পরমাণু। অক্সিজেন কিন্তু পরমাণু অবস্থায় থাকে না, অক্সিজেন অণুর অবস্থায় আসতে চায়। তাই ওটা আমরা জানি কি অক্সিজেনের সংকেত O2 হয়, এই অবস্থায় সাধারণত থাকে পরিবেশে। তাহলে এই অবস্থায় থাকতে গেলে কি হবে, এরকম পরমাণু অবস্থায় তো থাকবে না। সেই জন্য এই রকম 3খানা অক্সিজেন পরমাণু আর 3খানা অক্সিজেন পরমাণু মিলে 3খানা অক্সিজেন অণু তৈরি হয়, O2। দেখো, কারণ আমরা জানি অক্সিজেনের সঙ্গে এইটা এই অবস্থায় থাকতে চাই সবসময়, অক্সিজেন কি থাকে, এই O2 অবস্থায় থাকতে চাই। অর্থাৎ 3খানা অক্সিজেন পরমাণু এবং 3খানা অক্সিজেন পরমাণু নিয়ে 3খানা অক্সিজেন পরমাণু তৈরি হলো। আশা করি ক্লিয়ার হলো। এইবার দেখো, যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ধাতব নিষ্কাশন বা থার্মিক প্রসেস। সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে থার্মিক পদ্ধতি কিভাবে হয়। থার্মিক পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুব আসে পরীক্ষায়। থার্মিক পদ্ধতি কোথায় ব্যবহার করা হয়, কী ব্যবহার করা আমরা বলছি। তার আগে থার্মিক পদ্ধতিটা একটু মন দিয়ে বোঝো। কী করা হয়, প্রথমে একটা মুচি নেওয়া হয়, এই যে এখানে দেখো ছবি এঁকে দিয়েছি, এইরকম একটা মুচি নেওয়া হয়। এই মুচিটা নিয়ে সবার প্রথম কি করা হয়, এর মধ্যে যেটা দেয়া হয় মনে রাখবে, সেটা হচ্ছে এই মুচিটার মধ্যে সবার প্রথম কি দেওয়া হয় বলো তো, এর মধ্যে দেওয়া হয় হচ্ছে 3 ভাগ Fe2O3 প্লাস 1 ভাগ
অ্যালুমিনিয়াম চূর্ণ দেওয়া হলো। দিয়ে কি হয়, ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম ফিতা দেখতে পাচ্ছ, এই যে এরম গোল মতো দেওয়া রয়েছে, এই ম্যাগনেসিয়াম ফিতার মধ্যে দিয়ে হিট দেওয়া হয়, গরম দেওয়া হয়, গরম করা হয়। কিন্তু কিন্তু এত যতই গরম করা হয় এটা সহজে গরম হতে চায় না। তখন গরম হলে বলতে কি, তুমি কতটা গরম করবে, খুব জোর হলে 1000 ডিগ্রি করবে, 500 ডিগ্রি করবে, 700 ডিগ্রি করবে, তার বেশি ছাড়াতে চাইবে না। তখন কি হয়, আমরা এক ধরনের জিনিস এর মধ্যে মিশিয়ে দিই, সেটা হচ্ছে এই যে এই লোকটা, সেটা হচ্ছে Mg গুঁড়ো ও BaO2। এই লোকটার কাজ কি, এই লোকটার কাজ হচ্ছে প্রচুর পরিমাণে তাপ সৃষ্টি করা, প্রচুর পরিমাণে তাপ সৃষ্টি করা। কেন এর মধ্যে এটা দিলাম, এর কাজটা কি, এর কাজ এর মধ্যে কিছু নেই, কাজ মেনলি এই দুটো লোকের, অ্যালুমিনিয়াম আর এই গলিত লোহা, মানে গলিত, ভুল বললাম, এইটার দরকার, এটা আমাদের প্রয়োজন। কিন্তু আমার এটার কোনো প্রয়োজন নেই, কিন্তু তা সত্ত্বেও আমার এটা কেন দেওয়া হচ্ছে, এই যে এই লোকটাকে কেন দেওয়া হচ্ছে, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে তাপ তৈরি করা যায় না। তাপ বলতে কি, আমাদের কত ডিগ্রি টেম্পারেচার লাগবে জানো, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কম নয়, বিরাট তাপমাত্রা, এটা সহজে তৈরি করা যায় না। তার জন্য কি হয়, এইটা দেওয়া হয় Mg গুঁড়ো ও BaO2। এর কাজটা হচ্ছে প্রচুর পরিমাণে তাপ তৈরি করা, এর মধ্যে তাপ তৈরি করে। তাহলে এবার তোমাকে বলি, সবার প্রথম কি দেওয়া হলো, সবার প্রথম দেওয়া হলো 3 ভাগ Fe2O3, তার মধ্যে দেওয়া হলো 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণ, এর মধ্যে দিয়ে ম্যাগনেসিয়াম ফিতা, এই যে ম্যাগনেসিয়াম ফিতা, এর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে এর মধ্যে দিয়ে আগুন ধরানো হলো ম্যাগনেসিয়াম ফিতার মধ্যে দিয়ে, কিন্তু তাতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে না। সেই জন্য কি দেওয়া হলো, এর মধ্যে ম্যাগনেসিয়াম গুঁড়ো ও BaO2 দেওয়া হলো। এর ফলে কী হবে, প্রচুর পরিমাণে তাপ সৃষ্টি হলো, প্রচুর পরিমাণে তাপ শক্তির সৃষ্টি হলো, তাই না, প্রচুর তাপ উৎপন্ন হলো। এর ফলে এখান দিয়ে এর ভেতরে কি করলো, এর কাজ কি বলো তো, এর কাজ হলো এই যে লোহাটা দেখতে পাচ্ছ, অ্যালুমিনিয়াম, এই ধাতুটা বিজারিত হয়ে গলিত ধাতুরূপে কি করছে, এই লোহাটা মাঝখান থেকে এখান দিয়ে বেরিয়ে আসে, গলিত লোহা, এখান থেকে লোহাটা বেরিয়ে আসে, দিয়ে ওই যে ধরো কোনো রেল লাইনের ফাঁক ভেঙে গেছে, সেই রেল লাইনের ফাঁকে কিন্তু জমা হয়ে যায় কে বলতো, এই যে গলিত লোহাটা এসে এই জায়গাটায় ফিল আপ হয়ে যায়, দিয়ে এটাকে ঠান্ডা করলে কিন্তু পুরোপুরি এটা পুরো ফিল আপ হয়ে যায়। আশা করি এই জায়গাটা বুঝতে পারলে কি বললাম। এর কাজ তাহলে কি, এইভাবে তৈরি হয়। এটা তাহলে কোন জায়গায় ব্যবহার করা হয় যদি বলে, পরীক্ষায় প্রশ্ন আসে, এটা যদি কোন জায়গায় ব্যবহার হয় বলবে, থার্মিক পদ্ধতিতে ব্যবহার হয় বিভিন্ন ট্রেন লাইনের মাঝে ফাঁকা থাকলে, ভাঙা থাকলে সেই জায়গাটা জোড়া দিতে। এর মধ্যে দিয়ে যে গলিত লোহাটা বেরোয়, সেই গলিত লোহাটার মাধ্যমে এই থার্মিক পদ্ধতি ব্যবহার করা হয়। আশা করি ক্লিয়ার হলো। তাহলে কি কি বললাম, 3 ভাগ, আবার একটু রিমাইন্ড করে দিই, এটা ইম্পর্টেন্ট যেহেতু, 3 ভাগ Fe2O3, তার মধ্যে 1 ভাগ কি নিলে, অ্যালুমিনিয়াম চূর্ণ নিলে, দিয়ে তার মধ্যে ম্যাগনেসিয়াম ফিতার মধ্যে দিয়ে আগুন ধরালে সেই পরিমাণ তাপ উৎপন্ন হয় না। তার জন্য কি করা হয়, তার মধ্যে দেওয়া হয় Mg গুঁড়ো ও BaO2। এবার এই দুটো দিয়ে প্রচুর পরিমাণে তাপ দিলে, প্রচুর পরিমাণে কি হচ্ছে, এই ম্যাগনেসিয়াম ফিতা দিয়ে তাপ দিলে এইটা বিজারিত অ্যালুমিনিয়াম আর লোহার কী হয়, অ্যালুমিনিয়াম চূর্ণ উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়। কোনটা, এই লোহার এই ধাতুটা বিজারিত হলো কার দ্বারা, অ্যালুমিনিয়াম দ্বারা। বিজারিত হলে কি হবে, এই লোহাটা কি হবে, গলিত অবস্থায় নিচ দিয়ে বেরিয়ে আসবে। এবার এই নিচ দিয়ে যেই বেরিয়ে আসবে, দিয়ে এই পাথরের যে ফাটল, অর্থাৎ দুটো ট্রেন লাইন, পাথরের ফাটল না, ট্রেন লাইনের যে ফাটল, সেই ফাটলে জয়েন দিয়ে এটাকে দেওয়া হয়। এবং 2000 ডিগ্রি টেম্পারেচার তৈরির জন্য কোন লোকটার দরকার হয়, এই লোকটার দরকার হয়। মনে থাকবে কি বললাম। আচ্ছা চলো, এইবার প্রশ্ন আসে, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে বলো যে থার্মিক মিশ্রণ কাকে বলে আর প্রজ্বলন মিশ্রণ কাকে বলা হয়। ভালো করে শোনো কি বলছি।
থার্মিক মিশ্রণ বলতে কি, থার্মিক মিশ্রণ বলতে এই দুটো লোককে গুলিয়ে যায়, কিন্তু এই দুটো লোককে কিন্তু বলা হয় থার্মিক মিশ্রণ, কারণ এই দুটো তো আমাদের দরকার হয়, থার্মিক মিশ্রণ। আর প্রজ্বলন মিশ্রণ মানে কে এদেরকে গরম হতে, মানে গরমের জন্য কোন লোকটা দরকার হয়, এই দুটো লোকের, এই দুটো লোকের, যার নাম হচ্ছে বেরিয়াম পারঅক্সাইড, বেরিয়াম পারঅক্সাইড, এর সংকেত কি দেখতেই পাচ্ছ, BaO2O2 এইটা। এবং পটাশিয়াম ক্লোরেট যদি থাকে খুব ভালো হয়, এটার সাথে ম্যাগনেসিয়াম গুঁড়ো দিলেও হবে, অথবা পটাশিয়াম, এই যে ম্যাগনেসিয়াম গুঁড়ো বা পটাশিয়াম ক্লোরেট, যাই হোক যে কোনো একটা দিয়ে দিলেই হবে। তো মেনলি পটাশিয়াম ক্লোরেট বা ম্যাগনেসিয়াম গুঁড়ো, যাই হোক হলো একরকম পটাশিয়াম ক্লোরেট, এটা দিলেও হয় পটাশিয়াম ক্লোরেট। এই দুটোর মিশ্রণকে, এই দুটো কিসে সাহায্য করে আমাদের, এই দুটো জ্বলতে সাহায্য করে, তাই তো, এই দুটো জ্বলতে সাহায্য করে, তাই জন্য এই দুটো যেহেতু জ্বলতে সাহায্য করে, সেই জন্য এই দুটোকে বলা হয় প্রজ্বলক মিশ্রণ। প্রজ্বলক মিশ্রণ তাহলে বুঝতে পেরেছো কোনটা, প্রজ্বলক মিশ্রণ হচ্ছে সেইগুলো যেগুলো জ্বলতে সাহায্য করে, জ্বলতে সাহায্য করে তো এইটা, তাহলে এটা হচ্ছে প্রজ্বলক মিশ্রণ। আর এই দুটো কি করে, এই দুটোর কাজ হচ্ছে এর মধ্যে থেকে অ্যালুমিনিয়ামটা বার করা। আশা করি বুঝতে পারলে কি বললাম। আচ্ছা, এবার চলে আসি নেক্সট আমরা কি দেখেছিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়, ট্রেন লাইনের ফাটলের জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে থার্মিক মিশ্রণ হলো, এইবার চলে আসি, থার্মিক মিশ্রণ হয়েছে, তড়িৎ বিজারণ হয়েছে, এবার চলে আসি কার্বন বিজারণ। কার্বন বিজারণ কিভাবে করা হয়, কার্বন বিজারণ খুব সহজ প্রসেস। দেখো এবার চলে আসছি আমরা কার্বন বিজারণ, কার্বন বিজারণ। চলো, কার্বন বিজারণ কোনটাকে বলা হচ্ছে, ধরো কোনো কিউপ্রিক অক্সাইড সিইউও, যার নাম হচ্ছে কিউপ্রিক অক্সাইড, হলো এই কিউপ্রিক অক্সাইড, এটার সাথে যদি কার্বন বিজারণ মানে কি, কার্বন দ্বারা বিজারণ হচ্ছে, এই কার্বন দ্বারা যদি বিজারণ করা হয় তাহলে কি হবে, এই কার্বনটা সিইউকে কি করবে, প্রতিস্থাপিত করে দেবে, সে জায়গাটা দখল করে নেবে। আর অক্সিজেনের সাথে, তাহলে এর জায়গা ভালো করে বোঝো, যদি এইটা করা হয়, মানে কার্বন দ্বারা বিজারণ হয়, তাহলে কী হবে, সি এর জায়গায় যদি সিইউ পৌঁছে যায় তাহলে কী হবে, এর জায়গাটায় যদি এ পৌঁছে যায় তাহলে কি তৈরি হবে, তাহলে তৈরি হবে হচ্ছে সিও আর সিও, আর সিইউটা কী হয়ে যাবে, এর জায়গায় চলে আসবে, সি এর জায়গায় সিইউ এর জায়গায় সি, তাহলে এটা যদি চলে আসে তাহলে কি হয়ে যাবে, সিইউ। তাহলে দেখা তো, এই যে আমরা কি চাইছিলাম হচ্ছে কপার, মানে ধাতু তো নিষ্কাশন, আমাদের উত্তরণ ধাতু নিষ্কাশন, ধাতু বার করা, এটার ক্ষেত্রে কি পেয়েছিলাম, গলিত লোহা পেয়েছিলাম আগেরটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে কি পেয়েছিলাম, এটার ক্ষেত্রে পেয়েছিলাম গলিত লোহা, এর মাধ্যমে এটা থার্মিক পদ্ধতিতে লোহা বার করেছিলাম, কপার বার করলাম কি পদ্ধতিতে, কার্বন বিজারণ পদ্ধতিতে। যদি পরীক্ষায় আসে কি বলবো, কিউপ্রিক অক্সাইড, এবং এটা কি, এটার নাম হচ্ছে কার্বন, এই কার্বন দ্বারা কি হয়, মনে রাখবে কার্বন দ্বারা কি হয়, কার্বন দ্বারা কিউপ্রিক অক্সাইড কি হয়, বিজারিত হয়, বিজারিত হয়ে কি তৈরি করে, বিজারিত হয়ে তৈরি হয় কপার। মনে থাকবে কি বললাম, এর জন্য কিন্তু কিসের দরকার হয়, প্রচুর পরিমাণে কিন্তু তাপ দরকার হয়, ভুলে যেও না, প্রচুর পরিমাণে কি দরকার, তাপ দরকার হয়। তাহলে কার্বন বিজারণ ক্লিয়ার হলো। একই রকমভাবে যদি বলো, দেখি যদি আমি একটা বলি, জিঙ্ক অক্সাইড দিই ZnO, এটা যদি কার্বন দ্বারা বিজারণ হয় কী হবে বলো তো, প্রচুর পরিমাণে তাপ দিতে হবে অবশ্যই, তাহলে কী হবে, এর জায়গায় এটা আসবে, এর জায়গায় এটা আসবে, তাহলে কত হবে, সিও তৈরি হবে, আর Znটা আলাদা হয়ে যাবে, এই যে জিঙ্ক পেয়ে গেলাম, আলাদা করে জিঙ্ক পাওয়া গেল,
জিঙ্কও একটা ধাতু, আলাদা প্রক্রিয়ায় ধাতু নিষ্কাশন হয়ে গেল, জিঙ্ক পেয়ে গেলাম আমরা। এই যে সিও, যেটা সিও, এটা কিন্তু কি বলতো, এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। এগুলো যেন, এই যে এখানে একটা সিও পেয়েছিলাম, কার্বন মনোঅক্সাইড। একটু বলে রাখি যে এই কার্বন মনোঅক্সাইড মেনলি বিড়ি সিগারেটের যে নেশাটা প্রয়োজন হয়, যে নেশাটা বলে যে আমাদের নেশার দরকার, নেশা লাগছে, সেটা হচ্ছে এই লোকটার অভাবেই। শরীরে যখন এই লোকটার অভাব দেখা যায় তখনই কিন্তু মানুষ বলে যে আমার নেশা চেপেছে। আদেও এটা নেশা চাপা কিছু নয়, তার শরীরে কার্বন মনোঅক্সাইডের ঘাটতি দেখা যখন দেয়, অর্থাৎ ধোঁয়া, এই ধোঁয়ার মতোই একটা জিনিস, সেটা হচ্ছে এটা কার্বন মনোঅক্সাইড। এটা যদি ঘাটতি দেখা যায় তখন কিন্তু মানুষের নেশার কথা ওঠে। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেল থার্মিক পদ্ধতি। এবার চলে আসি তারপরের টার্ম, সেটা হচ্ছে শত বিজারণ পদ্ধতি। শত বিজারণ পদ্ধতি কিভাবে করা হবে দেখো, শত বিজারণ পদ্ধতি হচ্ছে শত বিজারণ পদ্ধতি। শত বিজারণ পদ্ধতি বলতে কোনগুলো বোঝানো হয়? ধরো কিছু কিছু বিজারক পদার্থ আছে, যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। Cu2S 2Cu2O, এটার সাথে এটা বিক্রিয়া করে কপার এখানে কত ছিল 2 পিস, এখানে কত 2 দুগুণি কত 4 পিস, তাহলে হয়ে গেল 6 পিস কপার, এবং 6 পিস কপার প্লাস তৈরি হয়ে গেল কি সালফার ডাইঅক্সাইড। কি হলো এক্ষেত্রে কিছু নিম্ন তড়িৎ ঋণাত্মক ধাতুর ক্যাটায়ন শত বিজারিত হয়ে ধাতু উৎপন্ন করে। এগুলো লিখে নিও। এদের বিজারণের জন্য কোনো বিজারক পদার্থের প্রয়োজন হয় না, যেমন Cu ও Pb প্রভৃতি ধাতু এই পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। Pb যদি বলো Pb নিষ্কাশন কিভাবে করা হয়, চলো PbS, এটা ধরো, এটার সাথে ধরো 2PbO, এর বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে, এর বিক্রিয়ায় এখানে কত আছে Pb 1 পিস, এখানে Pb হচ্ছে 2 পিস, তাহলে টোটাল ক পিস 3 পিস Pb, তাহলে 3 পিস Pb প্লাস এখানে S আছে, এখানে O আছে, ক পিস আছে O 2 পিস, তাহলে S আর 2 পিস O মানে হচ্ছে SO2। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে সব কটা পদ্ধতি ক্লিয়ার করে দিলাম। পরের ভিডিওতে কিভাবে লোহায় মরচে পড়ে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখছি। আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে ভিডিওটা নেক্সট পার্টটা অবশ্যই দেখবে।